হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ এবং জিকে একাডেমি চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে আমরা ইন্ডিয়ান ইকোনমি এই সাবজেক্টটা পড়া শুরু করব এবং এখানে আমি যে বইটা থেকে তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং। এই বইটা খুবই ফেমাস একটা বই, পপুলার একটা বই, যেটা ইউপিএসসির যারা টপার হয় তারা এটা সাজেস্ট করে এবং খুব ভালো একটা বই, মানে ইকোনমির উপরে ওয়ান অফ দ্য বেস্ট বুক, ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং। মেনলি ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। ডাব্লিউবিসিএস প্রি বা মেন্স পরীক্ষায় ইকোনমি থেকে যে যে কোশ্চেনগুলো আসে সেগুলোর জন্য দরকার কনসেপ্ট। মেন তোমরা ভালো করেই জানো যে ডাব্লিউবিসিএস পরীক্ষার প্যাটার্ন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এবং এখন অনেকটা কনসেপচুয়াল কোশ্চেন করা হয়। তো সেই কনসেপ্ট বোঝার জন্য কোনো বই পড়া খুব ইম্পর্টেন্ট। একটা স্ট্যান্ডার্ড বই সবসময় পড়ার দরকার রয়েছে, কিন্তু অনেকের অসুবিধে হয় বই পড়তে, বিশেষত আমাদের যেহেতু ইংরাজি বই, এটা একটু প্রবলেম হয়। তাছাড়া এই কনসেপচুয়াল নলেজগুলো না থাকলে একটু প্রবলেম হতে পারে। তাই জন্য আমি এটাকে সহজ করে বোঝানোর চেষ্টা করব। যে চ্যাপ্টারগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমি পড়াবো এবং সেগুলো আমি তোমাদেরকে সহজ করে বোঝাবো। তোমরা এরপরে এই বইটা যাদের কাছে রয়েছে, এটা টাটা ম্যাকগ্রো-হিল যে পাবলিকেশন রয়েছে তার থেকে এটা পাবলিশ করা হয় এই বইটা। তোমাদের কাছে যদি থাকে এই বইটা তোমরা এরপরে পড়তে পারো, এবং যদি না থাকে বইটা তাহলে তোমরা কি করবে, আমি এই টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফ গুলো দিয়ে দেবো। সেই পিডিএফ গুলো তোমরা পড়তে পারো, এক জায়গায় কালেক্ট করে রাখতে পারো, দিয়ে তোমরা পড়তে পারো। তাহলে তোমাদের সেম কাজ করবে, কারণ বই থেকেই এই সমস্ত জিনিসগুলো নেওয়া রয়েছে। তো তোমরা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটা গিয়ে ফলো করে নাও। এছাড়া আমার ফেসবুক পেজ রয়েছে, এই চ্যানেলের ফেসবুক পেজে তোমরা গিয়ে লাইক করে রাখতে পারো, যেখানে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল, এই দুটোতেই আমি ভিডিও নোটিফিকেশন, ক্লাসের নোটিফিকেশন দিয়ে থাকি। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কিছু জানানোর থাকে, তাহলে দ্য জিকে একাডেমি গ্রুপে গিয়ে তোমরা মেসেজ করো। ইন্ডিভিজুয়াল মেসেজে অ্যাকচুয়ালি প্রবলেম হয়, অনেক মেসেজ এসে যায়, তো সেগুলো দেখা বা প্রত্যেকটা রিপ্লাই দেওয়া একটু প্রবলেম হয়ে যায়। তো তোমরা যদি চাও যে তোমাদের কোনো কোশ্চেন থাকছে বা তোমাদের কিছু জানার রয়েছে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে এই গ্রুপে গিয়ে তোমরা জয়েন হয়ে তোমরা কোশ্চেন করতে পারো। আমি সবসময় যদি রিপ্লাই না দিতে পারি, অন্যরাও তোমাদেরকে সাহায্য করবে, প্লাস আমি তো আছি, আমি যখনই সময় পাবো আমি রিপ্লাই দিতে থাকবো। তো এই হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেগুলোতে তোমরা আমাকে ফলো করতে পারো। এখানে প্লেলিস্ট তোমরা দেখতে পাচ্ছ। প্লেলিস্ট অপশানে যাবে, এই চ্যানেলের প্লেলিস্ট অপশানে গেলে তোমরা বিভিন্ন প্লেলিস্ট পেয়ে যাবে, যেগুলো তোমাদের প্রয়োজন, যেগুলো তোমাদের জানার রয়েছে সেগুলো পড়তে পারো। মডার্ন হিস্ট্রি, এনসিয়েন্ট, মিডিভাল হিস্ট্রি, এগুলো আমি পড়াচ্ছি। প্রিপেয়ার ফর ডাব্লিউবিসিএস বলে একটা এর মধ্যে কয়েকটা প্লেলিস্ট দেখতে পাবে, যেগুলো আমরা বিভিন্ন যে ইম্পর্টেন্ট বইগুলো রয়েছে সেইগুলো থেকে পড়ার চেষ্টা করছি। যেমন স্পেকট্রামের মডার্ন হিস্ট্রি আমরা কভার করছি এবং অনেকটাই আমি কমপ্লিট করে এসেছি। এবং মিডিভাল হিস্ট্রি আমি পুনাম দালাল দইয়া থেকে পড়াচ্ছি, যেটা তোমাদের খুব হেল্প করবে। এই বইগুলো প্রত্যেকটাই ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যদি অন্যান্য পরীক্ষার জন্য তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, তাহলেও এই ভিডিওগুলো দেখতে পারো। এরকম নয় যে অন্যান্য পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসবে না। তো তোমরা অবশ্যই এগুলো দেখতে পারো। আর জেনারেল স্টাডিজ প্লেলিস্ট রয়েছে, যেখানে তোমরা দেখতে পাবে একাধিক প্লেলিস্ট যেগুলো কমপ্লিট হয়ে আছে, এবং এই প্লেলিস্টগুলোতে যারা একদম বেসিক নলেজটা নিতে চাইছো, ওভারঅল সাবজেক্টটা খুব শর্টে বা সহজে বুঝতে চাইছো, তাহলে এই প্লেলিস্টগুলো দেখতে পারো। এখানেও হিস্ট্রি, জিওগ্রাফি বা পলিটি বা ইকোনমিক্স সমস্ত কিছুর উপরে ভিডিও করা রয়েছে, তোমরা অবশ্যই এগুলো দেখতে পারো। যদি তোমরা নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও। বেল আইকনটা টিপা মাস্ট, কারণ তোমরা যদি নোটিফিকেশন পেতে চাও ইউটিউব থেকে, এবং এই চ্যানেলের সঙ্গে যদি তোমরা জুড়ে থাকতে চাও, যদি তোমাদের মনে হয় যে আমি ভালো কাজ করছি, তোমাদের হেল্প হচ্ছে কিছু, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা টিপে দিও। যারা বেল আইকন টেপনি তারাও গিয়ে বেল আইকনটা টিপে রেখো, তাহলে তোমরা পরপর নোটিফিকেশনও পাবে এবং তোমার রেকমেন্ডেশনেও পেয়ে যাবে ভিডিওগুলো পরপর, যাতে তোমাদের সুবিধা হবে। তো তোমরা অবশ্যই করো। আজকে যেখান থেকে আমরা শুরু করব, একদম তোমরা বইতে পেয়ে যাবে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার, এইখান থেকে শুরু করব। প্রথম একটা জিনিস আমি তোমাদের বলে দিই যে এই বইটার পুরো একদম প্রথম থেকে শেষ অবধি যে আমাদের দরকার সেটা নয়, কারণ মেনলি এই বইটা ইউপিএসসি আইএস লেভেলকে কভার করা হয়েছে, আইএস লেভেলকে লক্ষ্য করে এটা বানানো হয়েছে, এই বইটা লেখা হয়েছে। তো আমাদের এতটা জিনিস লাগবে না। এবার স্টুডেন্টদের একটা প্রবলেম হয় যে কোন জায়গা থেকে কোশ্চেন আসে, কোনগুলো আমাদের জানা প্রয়োজন। সেই জন্য আমি তোমাদের হেল্প করছি। মেনলি যেগুলো দরকার, যে যে জায়গা থেকে দরকার, সেই জায়গা থেকে আমি নোটস বানিয়ে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। তো তোমাদের সুবিধা হবে এতে। অবশ্যই এইটুকু জায়গা থেকে পড়লে, মানে আমি যেটা বোঝাচ্ছি সেটা বুঝলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। আমি সহজ করে বোঝানোর চেষ্টা করবো। তো চলো, আজকে যে আমরা চ্যাপ্টার শুরু করবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। এখানে বেসিক্যালি কি রয়েছে, আমরা ইকোনমি বা ইকোনমিক্স কাকে বলি সেই জিনিসগুলো রয়েছে, প্লাস আমরা এখানে দেখবো যে বিভিন্ন ধরনের ইকোনমি হয় দেশে, সেই সমস্ত জিনিসগুলো। আজকের ভিডিওটা খুব ছোট রেখেছি অ্যাকচুয়ালি, পরের দিন থেকে একদম আরো বড়, মানে
আরো একটু বেশি জিনিস কভার করার চেষ্টা করবো এবং যতটা পারবো তাড়াতাড়ি এটাকে আমি কভার করার চেষ্টা করবো। আজকে যেহেতু প্রথম ক্লাস, সেই কারণে আমি ভিডিওটা একটু ছোটোর দিকে রেখেছি। তো চলো শুরু করি আজকের টপিক, এবং শুরু করছি আমরা আজকের থেকে ইকোনমিক্স। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে, যদি তোমাদের মনে হয় যে এটা তোমাদের হেল্প হচ্ছে, লাইক করো, কারণ লাইক করলে আমার লাভ বলতে আমার মোটিভেশন হয়। আমি যে ভিডিও বানাচ্ছি সেটা দেখেও ভালো লাগে যে ভিডিওগুলোতে তোমাদের পছন্দ হচ্ছে কিনা বা তোমরা বুঝতে পারছো কিনা, সেটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি। তো প্লিজ লাইক করো, এবং যদি তোমরা পারো বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে এই চ্যানেলটা আরো বড় হয় এবং আরো ভালো ভালো ভিডিও, আরো ভালো কাজ আমি করতে পারি। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ইকোনমিক্স এই কনসেপ্টটা করতে গেল, বা এই ইকোনমিক্স জিনিসটা কি, আমরা পৃথিবীতে প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু অ্যাক্টিভিটি করছে, কিছু না কিছু কাজ করছে। এবার সেই ডে টু ডে আমরা যে কাজ করি, যে অ্যাক্টিভিটিস গুলো আমরা করতে থাকি, সেইগুলোকে আমরা এক জায়গাতে পড়ার হিসেবে, ধরো আমরা কোনো ক্যাটাগরি ওয়াইজ সাজাতে পারি। অর্থাৎ দিনের আমরা একটা সময় মোবাইলে গেম খেলি, বা দিনের একটা সময় আমরা টিভি দেখি, আবার দিনের একটা সময় আমরা পড়াশোনা করি, আবার অনেকে আবার রয়েছে যারা দিনের একটা সময় তারা বিভিন্ন কাজ করে, যার ফলে ইনকাম জেনারেট হয়। এবার এই ইনকাম জেনারেশনের যে অংশটা, যে অংশটাতে কাজ করে কিছু ইনকাম জেনারেট হচ্ছে, বা যেটার জন্য কোনো কাজ হচ্ছে অ্যাকচুয়ালি, সেই জিনিসটাকে স্টাডি করা হচ্ছে ইকোনমিক্সের লক্ষ্য। অর্থাৎ ইকোনমিক্স আমরা যখনই পড়তে যাব, এখানে মানিটারি ভ্যালু বা মানি ব্যাপারটা যুক্ত থাকবে। যেখানে মানি নেই সেখানে ইকোনমিক্স নেই। অতএব ইকোনমিক্স স্টাডিজ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি অফ ম্যানকাইন্ড। ইকোনমিক অ্যাক্টিভিটি অফ ম্যানকাইন্ড, ইকোনমিক অ্যাক্টিভিটি মানেই হচ্ছে যেখানে মানিটারি টার্ম জুড়ে রয়েছে, সেটাকে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটি বলবো। অর্থাৎ এমন কোনো কাজ করলাম, হয়তো আমি কোনো ভালো কাজই করছি, হয়তো সেটা খুবই ভালো কাজ, কিন্তু সেটার থেকে কোনো ইনকাম জেনারেট হচ্ছে না, সেটাকে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে রাখতে পারবো না। ওকে, তো এই জিনিসটাকে আমরা বলতে পারি ইকোনমিক্স। এবার ইকোনমিক্স আর ইকোনমি এরকম দুটো শব্দ আমরা পাবো। ইভেন আমরা এটা জানি দুটো টার্ম, একটা হচ্ছে ইকোনমিক্স, একটা হচ্ছে ইকোনমি। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা এই দুটো শব্দকে অনেক সময় একই করে ফেলি। মনে হয় যে ইকোনমিক্স বা ইকোনমি একই জিনিস, অ্যাকচুয়ালি এই দুটো একই জিনিস নয়। ইকোনমিক্স হচ্ছে সাবজেক্ট, কোনো কিছুকে স্টাডি, ওটাকে বলতে পারো থিওরি পোর্শন, কিন্তু সেটা যখনই জীবনে প্র্যাকটিক্যালি কাজে লাগানো যাবে সেটা হচ্ছে ইকোনমি। আমাদের কাছে প্রচুর বই রয়েছে, যেমন এইটা একটা বই, আমরা যে বইটা পড়ছি সেটা হচ্ছে রমেশ সিং। এটা একটা ইকোনমিক্স বই, কারণ এর মধ্যে সেই সমস্ত জিনিসগুলো থিওরিটিক্যালি লেখা রয়েছে, কিন্তু সেটা কি আদেও প্র্যাকটিক্যালি সম্ভব? যখন তার মধ্যে থেকে কিছুটা অংশ প্র্যাকটিক্যালি সম্ভব হবে, সেইটাকেই আমরা বলবো ইকোনমি। অর্থাৎ আমাদের দেশে বা যে কোনো দেশে, পৃথিবীর যে কোনো দেশে তোমরা যদি দেখো যে ইকোনমিক্সের প্রচুর কনসেপ্ট রয়েছে, প্রচুর থিওরি রয়েছে, সবকিছু কাজে লাগানো হয় না। পুরো ইকোনমিক্স সাবজেক্ট থেকে যে জিনিসটা কাজে লাগানো হচ্ছে সেইটাকে আমরা বলবো ইকোনমি। অতএব আমাদের দেশের যে ওভারঅল যে অ্যাক্টিভিটিসটা, সেটাকে আমরা ইকোনমি বলবো। তাই জন্য সেটা আমরা বলি ইন্ডিয়ান ইকোনমি, বা ইউএসএ ইকোনমি, চীনের ইকোনমি। তো এই ইকোনমি শব্দ আর ইকোনমিক শব্দের মধ্যে মেন তফাৎ হচ্ছে এইটাই। দ্য রিলেশন বিটুইন ইকোনমিক্স অ্যান্ড দ্য ইকোনমি সিম্পলি সেইং is that of theory and practice। অর্থাৎ ইকোনমিক্স হচ্ছে থিওরি, অন্যদিকে ইকোনমি হচ্ছে তার প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিস। ইকোনমিক্স উইল কাম আউট উইথ দ্য থিওরিজ অফ মার্কেট, এমপ্লয়মেন্ট এক্সেট্রা। ইকোনমিক্স যে সাবজেক্টটা, এর মধ্যে অনেক কিছু রয়েছে, মার্কেট সম্পর্কে কথা বলা রয়েছে, এমপ্লয়মেন্ট সম্পর্কে কথা বলা রয়েছে, জিডিপি সম্পর্কে, ন্যাশনাল ইনকাম সম্পর্কে, অনেক কিছু সম্পর্কে কথা বলা রয়েছে। কিন্তু সেই জিনিসটা যদি কোনো একটা জায়গায় প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হয়, সেটাকে আমরা বলবো ইকোনমি। অতএব এই দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। ইকোনমিক্স একটা অনেক বড় টার্ম, ব্রডার টার্ম, সেখানে ইকোনমি ছোট টার্ম। সেই পুরো অংশ থেকে একটা নির্দিষ্ট অংশ যেটা কাজে লাগানো যাচ্ছে সেটাকে আমরা বলছি ইকোনমি। ক্লিয়ার? এবার ইকোনমি বিভিন্ন ধরনের হয়, 3 ধরনের ইকোনমি আমরা পাবো, সেইগুলো সম্পর্কে আজকের আমাদের টপিক। One issue which has affected the civilized history of mankind the most and has been a point of contentious is how the production process in an economy should be organized. How the production process in an economy should be organized। অর্থাৎ অনেক জায়গাতে দেখবে যে প্রোডাকশন হয় ডিমান্ডের উপর নির্ভর করে। অর্থাৎ মার্কেটে যতটুকু ডিমান্ড রয়েছে ততটুকুই প্রোডাকশন হবে, মার্কেটে ডিমান্ড নেই সেই জিনিস প্রোডাকশনই হবে না। অনেক কান্ট্রি রয়েছে যেখানে
মার্কেট ঠিক করবে না কি প্রোডাকশন হবে, বরঞ্চ সেখানকার সরকার ঠিক করবে যে সেই দেশে কি প্রোডাকশন হবে। অর্থাৎ আমি খুব সিম্পল একটা উদাহরণ দিতে পারি, ধরো মোবাইল আর ল্যান্ড ফোন। ওকে, মোবাইল ফোন এবং ল্যান্ড ফোন, কোনো একটা দেশ নাম্বার 1 সে দেখলো তার যারা এই দেশে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা দেখলো যে মোবাইল ফোনের এখন ডিমান্ড রয়েছে, ল্যান্ড ফোনের এখন ডিমান্ড নেই। তো এইখানকার এই দেশের যে কোম্পানিগুলো রয়েছে তারা সকলে মোবাইল ফোন প্রোডাকশন করছে, কেউ ল্যান্ড ফোন প্রোডাকশন করছে না। তো সেখানকার কোম্পানি বা সেখানকার যারা ইন্ডিভিজুয়াল প্রাইভেট ওনার রয়েছে তারা ঠিক করছে যে তারা দেখছে মার্কেটে কি আর ডিমান্ড রয়েছে, সে সেটাই প্রডিউস করছে। অন্যদিকে 2 নম্বর একটা দেশ দেখলাম, যে দেশে দেখা যাচ্ছে মোবাইল ফোনের, সেখানেও মোবাইল ফোনের চাহিদা রয়েছে, ল্যান্ড ফোনের চাহিদা নেই, কিন্তু সেখানকার গভর্নমেন্ট বলে দিল যেহেতু দুজন হলেও লোক ল্যান্ড ফোন ইউজ করে, তাই জন্য ল্যান্ড ফোনও প্রডিউস করতে হবে। এবার সেই দেশে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা বাধ্য অন্তত কিছুটা পরিমাণ ল্যান্ড ফোন প্রডিউস করতে, যদিও তাদের এইটা প্রডিউস করে কোনো লাভ সেইভাবে হচ্ছে না, তবুও তাকে প্রডিউস করতে হচ্ছে, তার কারণ গভর্নমেন্ট বলে দিয়েছে। তো এইরকম জিনিস দিয়ে আমরা এইরকম কনসেপ্টের মাধ্যমে দেখবো ইকোনমিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। Should production should be the sole responsibility of the state or government, or should it be left altogether to the private sector? এখানে কি প্রডিউস হবে, মোবাইল ফোন হবে না ল্যান্ড ফোন হবে, সেটা যদি গভর্নমেন্ট ঠিক করে দেয় সেটা একরকমের ইকোনমি হয়ে যাচ্ছে। আবার যদি এই দুটোর মধ্যে কোনটা তৈরি হবে সেটা প্রাইভেট সেক্টর ঠিক করে, তাহলে সেটা একরকমের ইকোনমি হবে। অতএব ক্লিয়ারলি আমরা এখান থেকে ভাগ দেখতে পাচ্ছি যে ইকোনমি মার্কেটের উপর নির্ভর করে তৈরি করা হচ্ছে। এগেন উইল ইট বি বেটার টু ক্যারি অন প্রোডাকশন উইথ এ জয়েন্ট এফোর্ট। আবার এদের দুজন ছাড়াও আরেক ধরনের দেশ রয়েছে, 3 নম্বর দেশ নাম্বার 3, তারা দেখলো যে এইটা যদি আমরা নিই তাহলে ল্যান্ড ফোন প্রডিউস হবে না, যদি এটা নিই তাহলে মোবাইল ফোন কোম্পানি যারা রয়েছে তাদের লস হবে, মানে সরি যে কোম্পানিগুলো রয়েছে তাদের লস হবে, কারণ ল্যান্ড ফোন প্রডিউস করে তাদের কোনো লাভ নেই। দেশ নাম্বার 3 এর মাঝামাঝি একটা উপায় খুঁজে নিল, তারা বলল যে যে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে তারা তাদের নিজেদের মতো প্রোডাকশন করুক, তারা চাইলে মোবাইল ফোন করুক, তারা চাইলে ল্যান্ড ফোন করুক, আমরা তাতে বাধা দেবো না বা আমরা বলে দেবো না যে কোনটা প্রডিউস করবে। তার থেকে আমরা কি করি, সেই দেশের যে গভর্নমেন্ট আর রয়েছে তারা বললো আমরা কিছু ল্যান্ড ফোন প্রডিউস করে দিই, যাতে 2-1 মানুষ যারা ল্যান্ড ফোন এখনো ইউজ করে তাদের সুবিধা হবে। এখানে একটা যৌথ উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি, গভর্নমেন্টও কিছু কাজ করছে, সেই দেশের প্রাইভেট ওনার যারা রয়েছে তারাও কিছু কাজ করছে, অর্থাৎ এখানে দুজনে মিলে কাজ করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। গভর্নমেন্ট বলে দিচ্ছে না যে তোমাদেরকে ল্যান্ড ফোন প্রডিউস করতেই হবে, অন্তত 100টা যদি তোমরা জিনিস তৈরি করো তার মধ্যে অন্তত 30টা ল্যান্ড ফোন তৈরি করতে হবে, এরকম বলে দিচ্ছে না। তার থেকে তারা বলছে মার্কেট দেখে তারা কাজ করুক, আমরা আমাদের মতো, গভর্নমেন্ট কিছু ল্যান্ড ফোন প্রডিউস করবে। এর ফলে যেটা হচ্ছে, তো এই দুটোরই সুফল এখানে পাওয়া যাচ্ছে। যারা ল্যান্ড ফোন ইউজ করে তারাও এখান থেকে হেল্প পেয়ে গেল যে গভর্নমেন্ট আমাদের তৈরি করে দিচ্ছে, অন্তত আমরা ইউজ করতে পারছি। যে কোম্পানিগুলো রয়েছে তাদেরও লাভ হচ্ছে, কারণ তাদের মেন যে লাভটা সেটা মোবাইল ফোন থেকে আসছে, অতএব তারা মোবাইল ফোন তৈরি করে তাদের লাভটা তুলে নিচ্ছে, তাদের ল্যান্ড ফোন তৈরি করতে হচ্ছে না। এই ধরনের ইকোনমিকেও আর একটা ভাগে ভাগ করা হয়। তো টোটাল এইভাবে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে ক্যাপিটালিস্ট, সেকেন্ড হচ্ছে সোশ্যালিস্ট, এবং এর মাঝামাঝি যে জিনিসটা সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট আর মিক্সড ইকোনমি, depending upon the dominant view of the time in particular country, different forms of production patterns evolved and different economic system finally came up, providing alternative way of organizing an economy. তো টোটাল 3টে মডেল রয়েছে, যেটা আমরা দেখলাম, এখানে ছবিতেও দেখতে পাচ্ছ 3 মডেলস অফ ইকোনমিক সিস্টেম। এবার এক একটা দেশ তাদের নিজেদের সুবিধা মতো এক একটা জিনিস তৈরি করে নিয়েছে, মানে এক একটা পথ অবলম্বন করে নিয়েছে। কেউ গেছে সোশ্যালিজমের দিকে, কেউ গেছে ক্যাপিটালিজমের দিকে, কেউ গেছে মিক্সড ইকোনমির দিকে। এটা যেটা দেশের পলিসিস তারা সেটা তৈরি করেছে। এবার প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি। The capitalistic form of economy has its origin in the famous work of Adam Smith, Wealth of Nation. Adam Smith বলে একজন ইকোনমিস্ট রয়েছেন, মানে ছিলেন, তিনি একটা গ্রন্থ রচনা করেন যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই গ্রন্থটার নাম সেটা হচ্ছে ওয়েলথ অফ নেশন।
ওয়েলথ অফ নেশন এই গ্রন্থটার মাধ্যমে অ্যাডাম স্মিথ যে কনসেপ্টটা আমাদের সামনে তুলে ধরছেন সেটাকে বলা হয় ক্লাসিক্যাল ইকোনমিক্স। ক্লাসিক্যাল ইকোনমিক্স এনার সম্পর্কে কিছু জিনিস জেনে রাখতে পারো, যেমন তিনি ইউনিভার্সিটি অফ গ্লাসগো বা গ্লাসগো ইউনিভার্সিটির তিনি একজন প্রফেসর ছিলেন, এবং তিনি এই জিনিসটার এই বইটার রচনার মাধ্যমে যে ক্লাসিক্যাল ইকোনমিক্স যে কনসেপ্টটা দেন সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে ক্যাপিটালিজম। সেইখান থেকেই বেরিয়ে আসছে এই ক্যাপিটালিজম, অর্থাৎ বাংলায় যাকে আমরা ধনতান্ত্রিক ইকোনমি বলতে পারি, এটাকে বাংলায় বলা হয় ধনতন্ত্র। অর্থাৎ যার কাছে অর্থ বেশি সে প্রধান এখানে, ধনতন্ত্র এর থেকে এইটুকু বুঝতে পারছি, যার কাছে ক্যাপিটাল বেশি সে এখানে প্রধান। অ্যাডাম স্মিথ যেটা বলছেন যে ইকোনমির ওপরে যদি সরকার বেশি মাথা ঘামায়, সরকার যদি সেটাকে কন্ট্রোল করতে শুরু করে, তাহলে সেই দেশের উন্নতি অতটা ভালো হবে না। কারণ সরকারের সবসময়, গভর্নমেন্টের সবসময় উদ্দেশ্য হচ্ছে ওয়েলফেয়ার, ঠিক আছে? গভর্নমেন্ট সবসময় চাইবে মানুষের ভালো কি করে হয়। এবার সেই কারণে গভর্নমেন্ট এমন কিছু জিনিস প্রোডাকশন করতে বলবে বা এমন কিছু জিনিস তৈরি করতে বলবে, সেইগুলো করে হয়তো আদৌ লাভ হবে না। তার ফলে কি হচ্ছে, একটা দেশে যে রিসোর্সেস গুলো রয়েছে, রিসোর্সেস যা রয়েছে সেটা হচ্ছে লিমিটেড। রিসোর্সেস মানে হচ্ছে আমাদের কাছে যে সম্পদ রয়েছে, প্রত্যেকটা দেশে সম্পদ যেটা রয়েছে সেটা লিমিটেড, এবং সেই সম্পদ দিয়ে 100% যদি তার সেটাকে ইউটিলাইজ করা যায়, তাহলে সব থেকে ভালো ইকোনমিক ভ্যালু পাওয়া যাবে। আমাদের কাছে যা জিনিস রয়েছে সেটাকে যদি প্রপারলি ইউজ করতে পারি, প্রপারলি সেটার থেকে জিনিস তৈরি করতে পারি, একটুও যদি নষ্ট না হয়, তাহলে আমরা সেটা বলতে পারবো যে সেই জিনিসগুলো প্রপারলি ইউটিলাইজড হলো। এবার যদি গভর্নমেন্ট বলে দেয় যে না, তোমার কাছে যে রিসোর্সেস রয়েছে 100% যে রিসোর্সেস রয়েছে তার 30% তৈরি করতে হবে আমরা যেরকম বলছি সেরকম, অর্থাৎ 30% এমন জিনিস তৈরি করতে হবে যেটা হয়তো লাভ দেবে না কিন্তু মানুষের ভালোর জন্য সেটা দরকার। এবার সেইটা যদি হয়, তাহলে এই 100% ইউটিলাইজ হলো না, কত পার্সেন্ট হচ্ছে? 70% ইউটিলাইজ হচ্ছে, কারণ বাকি 30% আমরা ওয়েলফেয়ারের জন্য কাজে লাগাচ্ছি, সেই গভর্নমেন্ট সেই দেশের ওয়েলফেয়ারের জন্য কাজে লাগাচ্ছে। অতএব সেই ইকোনমি অতটা ভালোভাবে এগোতে পারবে না। সেই কারণে তিনি বলছেন যে ইকোনমির থেকে পুরোপুরি গভর্নমেন্টের কর্তৃত্ব বা গভর্নমেন্ট ইন্টারফেয়ার করা বন্ধ করে দিতে হবে। He raised his voice against the heavy-handed government regulation of commerce and industry. Mainly commerce এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গভর্নমেন্ট কোনো রকম ইন্টারফেয়ার করবে না, ঠিক আছে? এবং এনার বক্তব্য হচ্ছে এইটা যদি হয়, গভর্নমেন্ট যদি সেখানে ইন্টারফেয়ার না করে, তাহলে সেই মার্কেটে আসবে কম্পিটিশন। অর্থাৎ ধরা যাক 10টা কোম্পানি রয়েছে দেশে, সেই 10টা কোম্পানির মধ্যে প্রথম কোম্পানি যদি কোনো একটা জিনিসের দাম, সে কোনো একটা জিনিস আমরা ধরে নিলাম, খুব সোজা উদাহরণ হবে, আমরা নিজেদের সঙ্গে রিলেট করতে পারবো মোবাইল ডাটা, অর্থাৎ আমরা যে ফোনে রিচার্জ করি সেই ভ্যালুটা। প্রথম কোম্পানি যদি 1 GB ডেটার দাম 10 টাকা রাখে, সেকেন্ড কোম্পানি দেখবে যে আমি যদি সেটার থেকে 11 টাকা রাখি তাহলে আমার লস হবেই, কারণ বাকিরা, আমি 10টা কোম্পানিকে মুছে দিলাম, ধরলাম 3টে কোম্পানি রয়েছে। 2 নম্বর কোম্পানি যদি 11 টাকা রাখে, সে তাহলে বুঝতে পারবে যে আমাকে ছেড়ে বাকিরা সবাই, মানে বেশিরভাগ লোক 10 টাকায় চলে যাবে, কারণ সে সেখানে লাভ পাচ্ছে। এবার থার্ড কোম্পানি, এখানে 3 নম্বর কোম্পানি এসে যদি সেই দামটাই 9 টাকা করে দেয়, তাহলে এরা দুজনেই বুঝতে পারছে যে আমাদেরটা কেউ নেবে না, 9 টাকার জিনিসটা নেবে সবাই। তো তখন প্রত্যেকটা কোম্পানি কি করবে, যেটা সব থেকে কম দাম সেখানে চলে যাবে, অর্থাৎ সবাই 9 টাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এর ফলে কি হচ্ছে, সবার মধ্যে একটা কম্পিটিশন আসছে, এবং কম্পিটিশন যখনই আসবে তখনই যারা কাস্টমার রয়েছে তারা সব থেকে ভালো জিনিসটা পাবে, সব থেকে ভালো জিনিসটা সব থেকে প্রপার দামে পাবে। আমাদের দেশের এখনকার অবস্থা যদি আমরা করি, জিও রয়েছে, এয়ারটেল রয়েছে, ভোডাফোন রয়েছে। এবার জিওর যা ডেটার দাম দেখবে এয়ারটেলের তাই ডেটার দাম, ভোডাফোনের একই ডেটার দাম, প্রত্যেকটা কোম্পানির একই ডেটার দাম, তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো প্রায় 19-20 প্রায় এক। এবার এই জিনিসটা থেকে যদি জিও কোনোদিন বাড়িয়ে দেয়, তাহলে অটোমেটিক্যালি মানুষ এয়ারটেল এবং ভোডাফোনের দিকে চলে যাবে। এটা হচ্ছে ক্যাপিটালিস্টের কনসেপ্ট। কিন্তু এখানে অনেক প্রবলেম রয়েছে। যেমন কি প্রবলেম, যদি এই 3টে কোম্পানি একত্রিতভাবে নিজেদের মধ্যে একটা যুক্তি করে নেয়, দিয়ে বললো, জিও বললো আমরা আজ থেকে যে ডেটাটার দাম ছিল 100 টাকা সেটা আমরা 200 টাকা করে দিচ্ছি, তোমরাও তাই করো, 3জনে মিলেই যদি করলো, তাহলে কি হবে,
মানুষ বাধ্য দিতে কোনো না কোনো একটা নিতে। এখানে নিজেদের মধ্যে একটা চুক্তি বা এরকম একটা ব্যাপার চলে আসতেই পারে। সেকেন্ড এখানে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে মনোপলি। অর্থাৎ দুটো কোম্পানি রয়েছে, সে 1 এবং 2 দুটো কোম্পানি রয়েছে। ওকে, এবার এমন একটা পরিস্থিতি হলো যে প্রথম কোম্পানি কিছু ব্যবসাটা এমন ভাবে ধরে নিল যে সেকেন্ড কোম্পানিকে পুরো এলিমিনেট করে দিল, অর্থাৎ আর কোনো কোম্পানি নেই মার্কেটে। হতেই পারে যার কাছে এখানে অর্থ বেশি সে ভালো কাজ করতে পারবে, অর্থাৎ ধরো এই ফার্স্ট যে কোম্পানি তার কাছে প্রচুর অর্থ রয়েছে, সে প্রথমে প্রচুর ভালো ভালো অফার দিয়ে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিল যে সেকেন্ড কোম্পানি তার সঙ্গে পারলো না, কারণ সেকেন্ড কোম্পানির কাছে ক্যাপিটাল কম। সেকেন্ড কোম্পানি একসময় কি হলো, দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেল। তার ফলে কি হচ্ছে, প্রথম কোম্পানি পড়ে থাকছে। এবার এই প্রথম কোম্পানি যা দাম বলবে সেই দামেই তোমাকে কিনতে হবে, কারণ আর কোনো কম্পিটিশনই নেই, কেউই নেই। সেম আমাদের দেশের উদাহরণে চলে যাই, সব থেকে সুবিধা হবে এইভাবে বুঝতে। জিও, এয়ারটেল, ভোডাফোন মাঝখানে কথা হচ্ছিল উঠে যাবে, বন্ধ হয়ে যাবে, পড়ে থাকছে জিও এবং এয়ারটেল। এবার এরকম করতে করতে কোনোদিন যদি এয়ারটেলের কাছে লিমিটেড রিসোর্সেস, সে যদি বুঝতে পারে যে আমার আর ব্যবসা করা সম্ভব হচ্ছে না, আমরা ব্যবসা বন্ধ করে দেবো, যদি এরকম হয় জিও একা পড়ে থাকবে। এবার এই জিও যদি মার্কেটে 1 GB ডেটার দাম 500 টাকাও নেয়, মানুষকে দিতে বাধ্য, কারণ তার কাছে কিছু করার নেই, আর কোনো কোম্পানি নেই, সে সুইচ করে অন্য কোথাও যেতে পারবে না। এই জিনিসটা চলে আসার একটা বড় সম্ভাবনা থাকে এই ক্যাপিটালিস্ট ইকোনমিতে। যাই হোক, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এতে কিছু অ্যাডভান্টেজও রয়েছে, এতে কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। অ্যাডভান্টেজ হচ্ছে এখানে অপটিমাম ইউজ হয়, 100% যা রিসোর্সেস রয়েছে সেই 100% রিসোর্সেস ইউজ হয়। কেউ একটুও জিনিস নষ্ট করার চেষ্টা করবে না, কারণ তারা জানে আমাকে বাকিদের সঙ্গে কম্পিট করতে হবে, অতএব আমরা যতটা পারবো সেটা দিয়ে সব থেকে বেস্ট জিনিসটা তৈরি করে দেবো, তাহলে কি হবে, আমাদের কোম্পানির থেকে মানুষ জিনিস নেবে। তো এখানে অপটিমাম ইউজ হয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে এরা মনোপলি এসে যেতে পারে, বা একে অপরের মধ্যে এরকম চুক্তির ব্যাপার চলে আসতে পারে। তো এই ধরনের ইকোনমির কিছু নাম রয়েছে, যেমন লেজিসফেয়ার। লেজিসফেয়ার শব্দের অর্থ হচ্ছে নন ইন্টারফিয়ারেন্স অফ দ্য গভর্নমেন্ট। সেম ইকোনমির যে কনসেপ্টটা সেটাই তাই, যে কেউ এর মধ্যে গভর্নমেন্ট মাথা ঘামাবে না, কোম্পানিগুলো ঠিক করবে যে কি হবে, কত টাকার জিনিস হবে, কতটা জিনিস তৈরি হবে, সমস্ত কিছু ঠিক করবে হচ্ছে প্রাইভেট ওনারশিপ বা প্রাইভেট কোম্পানি। গভর্নমেন্ট সেখানে কিছু মাথা ঘামাবে না। He proposed that the invisible hand of market force, এই শব্দগুলো যদি কোথাও পাও তাহলে মনে রাখবে যে এগুলো ক্যাপিটালিস্ট ইকোনমির জন্য বলা হচ্ছে। লেজিসফেয়ার বা ইনভিজিবল হ্যান্ড অফ মার্কেট ফোর্স। মার্কেট ফোর্স হচ্ছে ইনভিজিবল হ্যান্ড। ইনভিজিবল হ্যান্ড শব্দের অর্থ কি, অদৃশ্য একটা হাত। অর্থাৎ মার্কেট এমন একটা অদৃশ্য হাত, সে ঠিক করে দেবে কতটা জিনিস তৈরি হবে, সে ঠিক করে দেবে কতটা প্রাইস হবে, এইগুলো ঠিক করবে কি মার্কেট। অর্থাৎ এই ইকোনমিটা পুরোপুরি মার্কেটের উপর নির্ভরশীল, মার্কেট হচ্ছে প্রধান। মার্কেট যা বলবে সেই রকম হবে। অর্থাৎ যদি মার্কেট বলে যে এই সময় চাল নয় ডালের গমের ডিমান্ড বেশি, তাহলে মানুষ গমই তৈরি করবে, বা কোনো কোম্পানি গমেরই প্যাকেট বানিয়ে যাবে, চাল সে তৈরি করবে না, কারণ মার্কেটে চালের ডিমান্ড নেই। আবার যখন এই চালের ডিমান্ড বেড়ে যাবে, সে শুধু চালই তৈরি করে যাবে, কারণ এখন চালের ডিমান্ড রয়েছে। অর্থাৎ মার্কেট ঠিক করে দেবে যে কি তৈরি হবে। ওকে, তো মার্কেট ফোর্স এটাকে বলা হচ্ছে ইনভিজিবল হ্যান্ড অফ মার্কেট ফোর্স। ফর সাচ অ্যান ইকোনমি টু ফাংশন ফর পাবলিক ওয়েলবিং দ্য অ্যাকনলেজ দ্য নিড অফ কম্পিটিশন ইন দ্য মার্কেট। তো যেটা একটু আগে বলছিলাম, এর ফলে মার্কেটে কম্পিটিশন তৈরি হয় এবং এর ফলে অপটিমাম ইউজ হয়। তো প্রথম এই ধরনের যে কনসেপ্টটা অ্যাডাম স্মিথের, সেটা নেয় হচ্ছে ইউএসএ। ইউএসএ যখনই স্বাধীন হয় তখনই এই ক্যাপিটালিস্ট ইকোনমির কনসেপ্ট তারা নেয়, ইভেন এখনো তারা ক্যাপিটালিস্ট ইকোনমি হিসেবেই পরিচিত। ঠিক আছে, এই ইকোনমির আরো কিছু নাম রয়েছে, যেমন প্রাইভেট এন্টারপ্রাইজ সিস্টেম, কারণ এখানে প্রাইভেট যারা কোম্পানি তারাই ঠিক করবে সমস্ত কিছু, তো প্রাইভেট এন্টারপ্রাইজ সিস্টেম। ফ্রি এন্টারপ্রাইজ সিস্টেম, অর্থাৎ এখানে কোনো গভর্নমেন্টের বাউন্ডেড নেই বা গভর্নমেন্ট এখানে কিছু বলছে না, তাই সেটা একটা ফ্রি এন্টারপ্রাইজ সিস্টেম। বা মার্কেট ইকোনমি, কারণ মার্কেট ঠিক করছে এটার কি হবে, প্রাইস কত হবে, কি কত তৈরি হবে, সমস্ত কিছু তৈরি করছে মার্কেট। তো সেই কারণে এই ইকোনমির এরকম তিনটে নাম রয়েছে, প্রাইভেট এন্টারপ্রাইজ, ফ্রি এন্টারপ্রাইজ সিস্টেম, আর হচ্ছে মার্কেট ইকোনমি সিস্টেম। এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে। এখানে আরো একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এই ইকোনমি, সেটা হচ্ছে কেউ যদি এইখানে পুয়ার হয়, গরিব হয়, তার কিছু করার নেই। অর্থাৎ এখানে ক্যাপিটাল প্রধান, যার কাছে বেশি অর্থ সে তত বেশি লাভ করবে বা সে মার্কেটে টিকে থাকবে। যার কাছে যত বেশি অর্থ রয়েছে, যার কাছে থাকবে না, সে এই মার্কেটে কোনো মানে এই ইকোনমিতে তার কিছু করারই থাকবে না। তো এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, পুয়ার বলে এখানে কারোর কিছু করারই থাকবে না। ক্লিয়ার?
The decision of what to produce, how much to produce and what price to sell are taken by the market. এটাকে বলা হয় ইকোনমির 3 বেসিক কোশ্চেন, যেটা একটু পরে আমি তোমাদের বলছি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, ডিমান্ড আর সাপ্লাই একদম একটা দাঁড়িপাল্লায় রাখা হয়েছে। তার মানে হচ্ছে যতটা ডিমান্ড থাকবে ততটাই এখানে সাপ্লাই হবে। অর্থাৎ ডিমান্ড যদি বেশি হয় সেই জিনিসটা বেশি সাপ্লাই হবে, ডিমান্ড যদি কোনো জিনিসের কম হয় সেই জিনিসটা কম সাপ্লাই হবে। এইটা হচ্ছে এই ধরনের ইকোনমির কনসেপ্ট। তো যেটা আমরা বলছিলাম কোশ্চেন অফ ইকোনমিক্স যে ইকোনমিক্সের 3টে বেসিক কোশ্চেন রয়েছে। ওকে, 3টে বেসিক কোশ্চেন হচ্ছে 3টেই প্রোডাকশন নিয়ে, বা বাংলা যাকে বলবে উৎপাদন নিয়ে 3টে কোশ্চেন রয়েছে। ফার্স্ট কোশ্চেন, ফর হুম টু প্রডিউস। এখানে যদি পুরোটা লেখো তাহলে হবে ফর হুম টু প্রডিউস, অর্থাৎ কার জন্য তৈরি করব। সেকেন্ড কোশ্চেন, হোয়াট টু প্রডিউস, অর্থাৎ কি তৈরি করব। আর থার্ড হচ্ছে হাউ টু প্রডিউস, অর্থাৎ কিভাবে তৈরি করব। ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে এটার অ্যান্সার কি হবে? ফর হুম টু প্রডিউস, কার জন্য তৈরি করব? যার কাছে ডিমান্ড রয়েছে তার জন্য তৈরি করব। কারণ এইখানে সমস্ত কিছু ডিমান্ডের উপর নির্ভর করছে, ডিমান্ড যা বলবে তাই হবে। অর্থাৎ যার কাছে যে জিনিসের ডিমান্ড রয়েছে তার জন্য সেটাই প্রডিউস হবে। হোয়াট টু প্রডিউস, ডিমান্ডেড গুডস, অর্থাৎ যে জিনিসটার ডিমান্ড রয়েছে সেই জিনিসটাই তৈরি করব। মার্কেটে যদি পেনের ডিমান্ড থাকে তাহলে পেনই তৈরি হবে, মার্কেটে যদি পেন্সিলের ডিমান্ড থাকে তাহলে পেন্সিলই তৈরি হবে। আর হাউ টু প্রডিউস, এইটার অ্যান্সার আমি এখন দিচ্ছি না, এটা পরে আমি বোঝাবো কেন। এখানে দু রকমের কনসেপ্ট রয়েছে, লেবার ইন্টেন্সিভ, ক্যাপিটাল ইন্টেন্সিভ, দুটো। এখানের অ্যান্সার হবে ক্যাপিটাল ইন্টেন্সিভ পদ্ধতি বলতে কি, হাউ টু প্রডিউস মানে কিভাবে প্রডিউস করব। দু ধরনের প্রডিউস আছে। একটা সিম্পল, মানে একটা খুব সহজে একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে এটা করতে গেলে এরকম না হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা পরে আমরা আলোচনা করব। হাউ টু প্রডিউস, অর্থাৎ আমাদের কাছে দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ, অর্থাৎ যে দেশে লেবার বেশি রয়েছে, জনসংখ্যা বেশি রয়েছে, সেখানে কোম্পানি চাইবে না যে অনেক যন্ত্রপাতি ইউজ করে, অনেক হাইফাই টেকনোলজি ইউজ করে জিনিস তৈরি করতে। সে চাইবে, কারণ লেবারের দাম অনেক কম, লেবারকে কম টাকা দিলে সে বেশি কাজ করে দেবে। তো সেখানে লেবার ইন্টেন্সিভ পদ্ধতি, যেমন আমাদের দেশ ইন্ডিয়া, ভারতে তো ইভেন কোনো একটা কাজের জন্য 2000 টাকা 3000 টাকা এরা মাইনেতেও এক মাস সারা মাস ধরে কেউ কাজ করছে, কারণ কোম্পানি জানে আমাদের এই একজন চলে গেলে আরেকজন আছে। এই ধরনের পদ্ধতিকে বলা হয় লেবার ইন্টেন্সিভ পদ্ধতি। সেকেন্ড হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ পদ্ধতি, অর্থাৎ যে দেশে জনসংখ্যা কম কিন্তু সেই দেশের প্রচুর অর্থ রয়েছে, তারা চাইবে কি 10টা মানুষকে না রেখে একটা এমন মেশিন রাখবো সেই দিয়ে কাজটা হয়ে যাবে। তারা চেষ্টা করবে কোম্পানিতে 10 জন মানুষকে কাজে না নিয়ে একটা এমন মেশিন ইনস্টল করে দেবে, তাই দিয়ে সেটা কাজ হবে। যেমন করে ইউএসএ বা জার্মানি বা বড় বড় যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো রয়েছে সেখানে। এবার ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে স্বাভাবিকভাবে লেবারের পেছনে তাদের অত খরচা করার প্রয়োজন নেই, কারণ লেবারের পরিমাণ কম কিন্তু সেখানে টাকা অনেক রয়েছে। তো সেখানে ক্যাপিটাল ইন্টেন্সিভ পদ্ধতি ইউজ করা হয়। যাই হোক, এই জিনিসটা আমরা পরে আলোচনা করবো। এই অবধি আশা করছি তোমরা বুঝতে পারলে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেট ইকোনমি। খুব পপুলার একজন দার্শনিক প্লাস খুব পপুলার একজন ইকোনমিস্ট যার নাম হচ্ছে কার্ল মার্কস, ইনি এই কনসেপ্টটা দেন। ইনি একজন জার্মান ব্যক্তি ছিলেন, জার্মান ফিলোসফার, দার্শনিক এবং তার সঙ্গে ইকোনমিস্ট বলতে পারো কার্ল মার্কস। তিনি এই পদ্ধতিটা আমাদের সামনে রাখেন, এই কনসেপ্টটা আমাদের সামনে রাখেন, ঠিক আছে। এবং দিস কাইন্ড অফ ইকোনমিক সিস্টেম ফার্স্ট কেম আপ ইন দ্য ইউএসএসআর, অর্থাৎ আগে যে ইউএসএসআর ছিল সোভিয়েত রাশিয়া, সেই সোভিয়েত রাশিয়াতে প্রথমবার এই কনসেপ্টটা ইউজ করা হয়। এবং যিনি এই কনসেপ্টটা দেন তার নাম হচ্ছে কার্ল মার্কস। ইনি কি বলছেন, এনার কনসেপ্ট পুরোপুরি ক্যাপিটালিস্ট ইকোনমির থেকে সম্পূর্ণভাবে উল্টো। এখানে তিনি বলছেন স্টেট, রাষ্ট্র ঠিক করবে কোনটা তৈরি হবে। অর্থাৎ একটু আগে যেটা বললাম, যে ডিমান্ডে যার থাকুক, মানে যে জিনিসেরই থাকুক না থাকুক, রাষ্ট্র ঠিক করে দেবে কোন জিনিসটা তৈরি হবে। অতএব রাষ্ট্রের হাতে এখানে বেশি ক্ষমতা, রাষ্ট্রের হাতে সমস্ত ইকোনমি রাষ্ট্র করে, কন্ট্রোল করে। এই ধরনের ইকোনমিকে আমরা স্টেট ইকোনমি বলি। এখানেও কিছু অ্যাডভান্টেজ রয়েছে, এখানেও কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, প্রত্যেকটারই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই রয়েছে। আচ্ছা, এবার এই স্টেট ইকোনমি দু রকমের ভার্সন দেখতে পাওয়া যায়, দু রকমের স্টেট ইকোনমি হয়। অর্থাৎ বলতে পারো যে স্টেট ইকোনমিকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি, সেকেন্ড হচ্ছে কমিউনিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমি যেটা রাশিয়াতে বর্তমানে ইউজ করা হয়, মানে ওখানে এই ইকোনমিটা চলে, এইরকম কনসেপ্টটা চলে, সেটা যে কনসেপ্টটা চলে সেটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি। অন্যদিকে কমিউনিস্ট ইকোনমি হচ্ছে চায়না।
সব থেকে বড় উদাহরণ হচ্ছে চীন কমিউনিস্ট ইকোনমিতে। এবার এই দুটোর মধ্যে খুব হালকা ডিফারেন্স রয়েছে, যেটা আমাদের পরীক্ষাতে আমাদের অতটা প্রয়োজন নয়, তাও তোমাদের বলে রাখছি। দেখো, চায়নার কথা যদি তোমরা দেখো, সেখানে 100% সমস্ত কিছু কন্ট্রোল করে কান্ট্রি, দেশ। দেশ যা বলবে তাই। দেশ যদি মনে করে যে করোনাতে কতজন মারা গেছে সেই ডেটা দেবে, তাহলে পৃথিবী জানতে পারবে। যদি মনে করে যে দেবে না, তো দেবে না, কেউ জানতে পারবে না। দেশ যদি মনে করে যে এই জিনিসগুলোই প্রডিউস হবে, তো ওইটাই হবে। কোনো সেখানকার সরকারি কোম্পানি হোক, বেসরকারি কোম্পানি হোক, কেউ তার বাইরে কিছু জিনিস তৈরি করতে পারবে না। এটা পুরোপুরি 100% কমিউনিস্ট ইকোনমি, বা এটাকে বলতে পারো স্টেট ইকোনমির একদম চরম ভার্সান। আর সোশ্যালিস্ট ইকোনমি অনেকটা এর থেকে কিছুটা হলেও হালকা, যেখানে প্রাইভেট যারা ইয়ে রয়েছে তাদের কিছুটা ক্ষমতা রয়েছে, কিন্তু স্টেট সেটাকে কন্ট্রোল করে। মানে স্টেটের হাতে অনেক বেশি ক্ষমতা রয়েছে, কিন্তু 100% ক্ষমতা নেই। যেমন রাশিয়াতে যেরকম এটা রয়েছে, সেখানে সেটাকে বলা হয় সোশ্যালিস্ট ইকোনমি। এবার এই জিনিসটা কি? হোয়াইল সোশ্যালিস্ট ইকোনমি এমফাসাইজড অন কালেকটিভ ওনারশিপ, অর্থাৎ এখানে প্রাইভেট এবং পাবলিক দু ধরনেরই কোম্পানি রয়েছে, প্রাইভেট কোম্পানিও রয়েছে এবং রাষ্ট্রেরও ক্ষমতা রয়েছে। তাহলে তুমি বলবে মিক্সড ইকোনমিও তো সেম ব্যাপার, সেখানেও প্রাইভেট রয়েছে, পাবলিক রয়েছে, কিন্তু মিক্সড ইকোনমির ক্ষেত্রে সেটা 50-50 হয়, 50-50% করে হয়। অর্থাৎ প্রাইভেটেরও মেন ক্ষমতা, কিছু ক্ষমতা রয়েছে, স্টেটেরও ক্ষমতা রয়েছে, বা বলতে পারো প্রাইভেটের ক্ষমতা বেশি, স্টেটের ক্ষমতা তার থেকে একটু কম। বেশিরভাগ জিনিসটা মার্কেট ঠিক করে। আমাদের দেশে কি হয়, বেশিরভাগ জিনিসটা মার্কেটের উপরে নির্ভর করে হয়। হ্যাঁ, তার উপরে গভর্নমেন্ট কিছু রেগুলেশন করে রেখেছে, এটা ঠিক, গভর্নমেন্ট কিছু নিজ থেকে রেগুলেশন করে রেখেছে, কিন্তু 100% বা পুরোপুরি রেগুলেট করছে না। এটা হচ্ছে মিক্সড ইকোনমি। কিন্তু সোশ্যালিস্ট ইকোনমির ক্ষেত্রে বলতে পারো প্রাইভেটের এও রয়েছে, প্রাইভেট কোম্পানিগুলোরও ক্ষমতা রয়েছে, কিন্তু তার থেকেও বেশি স্টেট, রাষ্ট্রের বেশি ক্ষমতা রয়েছে। আর যদি এর দিকে যাও, যেটা বললাম কমিউনিস্ট ইকোনমি, সেখানে 100% ক্ষমতাই রয়েছে রাষ্ট্রের হাতে। এত কিছু মনে না রাখলেও শুধু স্টেট ইকোনমি কাকে বলে এটা মনে রাখো অবশ্যই। স্টেট ইকোনমি যেখানে রাষ্ট্র, স্টেট প্রধান, ওকে, রাষ্ট্র যেখানে প্রধান, সেটা হচ্ছে স্টেট ইকোনমি। ওকে, এবার এটা পুরোপুরি যে ক্যাপিটালিস্ট ইকোনমি, সেটা পুরোপুরি উল্টো, জাস্ট অপোজিট টু দ্য ক্যাপিটালিস্ট ইকোনমি। দ্য ডিসিশন রিলেটিং টু দ্য প্রোডাকশন, সাপ্লাই অ্যান্ড প্রাইসেস উইল বি সাজেস্টেড টু বি টেকেন সোনলি বাই দ্য স্টেট অনলি। এটা আমরা একটু পরে এটার মাধ্যমে দেখবো। আবার সেই তিনটে বেসিক কোশ্চেন। এই ইকোনমির কিছু নাম রয়েছে, যেমন হচ্ছে সেন্ট্রালাইজড ইকোনমি, সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি, নন মার্কেট ইকোনমি। কারণ এখানে মার্কেট ঠিক করছে না ইকোনমি কি ইকোনমিতে কি হবে, তাই জন্য নন মার্কেট ইকোনমি। সেন্ট্রালি প্ল্যান্ড, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা ঠিক করছে। সেন্ট্রালাইজড ইকোনমি বলা হয় কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে সমস্ত কিছু ঠিক করছে। এবার যে বেসিক তিনটে কোশ্চেন, আবার যদি এই বেসিক তিনটে কোশ্চেন আমরা একটা সোশ্যালিস্ট ইকোনমি মানে স্টেট ইকোনমিকে জিজ্ঞেস করি, তাহলে আমরা কি কি অ্যান্সার পাবো? কার জন্য প্রডিউস করবো, ফর হুম, কার জন্য প্রডিউস করবো? আমরা ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে দেখে এসেছিলাম যার ডিমান্ড রয়েছে তার জন্য প্রডিউস করবো, তাই তো? কারণ ক্যাপিটালিস্ট ইকোনমি বলছে কি, যার কাছে ক্যাপিটাল রয়েছে, যার কাছে অর্থ রয়েছে, সে যেটা চাইবে সেটাই হবে, অর্থাৎ যার যেটা ডিমান্ড রয়েছে সেটাই প্রডিউস হবে। কিন্তু সোশ্যালিস্ট ইকোনমির ক্ষেত্রে এই জিনিসটা একটু চেঞ্জ হয়ে যাবে। সোশ্যালিস্ট ইকোনমি যেটা স্টেট বলবে, স্টেট যদি বলে যে যারা গরিব রয়েছে তাদের জন্য প্রডিউস করতে হবে, তাহলে তাদের জন্যই প্রডিউস করতে হবে। সেখানে প্রফিট হোক বা লস হোক, সেখানে কিছু করার নেই। রাষ্ট্র যেহেতু বলেছে যে গরিব লোকেদের জন্যই করতে হবে, তো সেটাই করতে হবে। হোয়াট টু প্রডিউস, অর্থাৎ কি প্রোডাকশন হবে? আমরা ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে দেখেছিলাম যে যেটা মার্কেটে ডিমান্ড রয়েছে, যার সব থেকে বেশি চাহিদা রয়েছে, সেই জিনিসটা তৈরি হবে ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে। কিন্তু সোশ্যালিস্ট ইকোনমির ক্ষেত্রে এটা আলাদা হয়ে যাবে। সোশ্যালিস্ট ইকোনমিতে কি প্রডিউস করব, এটার উত্তর হবে যেটা স্টেট বলে দেবে, যেটা রাষ্ট্র বলবে সেটাই প্রডিউস হবে, রাষ্ট্র যা বলবে সেটাই প্রডিউস হবে। আর হাউ টু প্রডিউস, এটা এখন আমি অ্যান্সার দিচ্ছি না, তাহলে ব্যাপারটা ঘুরিয়ে যাবে, পরে এই জিনিসটা বুঝবো। এটা এই তিনটে কোশ্চেনকে বলা হয় ইকোনমিক্সের থ্রি বেসিক কোশ্চেন্স অফ ইকোনমিক্স। এবার হচ্ছে মিক্সড ইকোনমি। এখানে তার জন্য একটা ছবি কার্টুন ইউজ করেছি আমি, দেখতে পাচ্ছ খুব সহজে। এই কার্টুনটা থেকেই তোমরা বুঝে যাবে ব্যাপারটা, যে একজন সেফ, সে প্রাইভেট ইকোনমি থেকে অর্থাৎ ক্যাপিটালিস্ট ইকোনমি থেকে কিছু জিনিস নিলেন, পাবলিক ইকোনমি অর্থাৎ যেটা আমরা দেখে এলাম এর আগে, পাবলিক ইকোনমি থেকে কিছু জিনিস নিলেন, দুটোকে একসাথে মিক্সড করলেন, তার ফলে যেটা তৈরি হলো সেটাই হয়ে যাচ্ছে মিক্সড ইকোনমি। অর্থাৎ প্রাইভেট ইকোনমি, আচ্ছা তার আগে এই ইকোনমির কিছু প্রবলেম বলে নি। সোশ্যালিস্ট ইকোনমিতেও কিছু প্রবলেম রয়েছে, যেমন এর অ্যাডভান্টেজ যদি বলো, সোশ্যালিস্ট ইকোনমির অ্যাডভান্টেজ কি হবে? ফার্স্ট হবে হচ্ছে এইখানে গরিবদের জন্য কিছু দেখা হবে, অর্থাৎ এই ইকোনমিতে এটা দেখা হবে না যে কার কাছে কত টাকা রয়েছে তার জন্য আমরা এত করবো, এরকম কোনো ব্যাপার নয়। রাষ্ট্র প্রথম তার ফরমোস্ট কর্তব্য হচ্ছে এখানকার প্রত্যেক মানুষকে সমানভাবে রাখা,
যার কাছে কম অর্থ রয়েছে বা যার কাছে কম রয়েছে, ক্ষমতা রয়েছে, তাদেরকে আগে দেওয়া বা তাদেরকে তুলে আনা, এটা রাষ্ট্রের কর্তব্য, মানে রাষ্ট্র সেটা চাইবে, অতএব তাদেরকেও এখানে পার্টিসিপেট করতে দেওয়া হবে। তাদেরকেও কিভাবে তুলে আনা হয় সেটার একটা ব্যাপার করা হবে। কারণ কোনো একটা প্রাইভেট কোম্পানি, স্বাভাবিক ঘটনা, কোনো একটা প্রাইভেট কোম্পানি সে কখনোই চাইবে না তার গরিবরা কষ্ট পাচ্ছে তাদেরকে আমরা তুলে আনি। তাদের মেন প্রাইভেট কোম্পানি, তার একটা উদ্দেশ্য হবে কি, প্রফিট করা। প্রাইভেট কোম্পানির মেন উদ্দেশ্য হচ্ছে প্রফিট করা, তাই তো? আমি যদি কোনো একটা প্রাইভেট কোম্পানি খুলি, আমি যতই মানুষ না খেতে পেয়ে মরে যাক, আমি তাদের জন্য কিন্তু জিনিস তৈরি করব না, কারণ আমার লস হবে। আমি নিজের লস কেন করতে যাব? কিন্তু এই ধরনের ইকোনমিতে, স্টেট ইকোনমিতে, কোম্পানিকে বলে দেওয়া হবে যে তুমি যদি 100% প্রোডাকশন করো, তার 40% পুরো গরিবদের জন্য করতে হবে, আর যে 60% পড়ে থাকতে সেটা দিয়ে তুমি তোমার মার্কেটে যেরকম ভাবে খুশি তোমার মতো করতে পারো, কিন্তু 40% অবশ্যই পুরোর জন্য করা হবে, গরিবদের জন্য তোমায় করতেই হবে। তো এই ধরনের জিনিসটা হবে। এবার সেকেন্ড, এখানে আরো অ্যাডভান্টেজ কি, ধরো কোনো জিনিসের দাম বাড়বে না। গভর্নমেন্ট বলে দিল যে কোনো একটা জিনিস এক্স, তার দাম ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 100 টাকায় রাখা যাবে। এবার কোনো কোম্পানি এই 100 টাকার থেকে বেশি করতেই পারবে না। গভর্নমেন্ট ঠিক দেখলো যে একটা গরিব মানুষ খুব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 100 টাকা খরচ করতে পারে কোনো একটা জিনিসের জন্য, এই এক্স জিনিসটার উপর 100 টাকা খরচ করতে পারে। তো তখন গভর্নমেন্ট বলে দিল যে এই এক্স জিনিসটার দাম 100 টাকাই রাখতে পারবে। তো কোম্পানি বাধ্য ওই 100 টাকার মধ্যেই জিনিসটার দাম রাখতে। তো এই একটা অ্যাডভান্টেজ। এবার এই ডিসঅ্যাডভান্টেজ কি আছে? দেখে তো মনে হচ্ছে খুব ভালো, এটা খুবই ভালো ব্যাপার। ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। কি ডিসঅ্যাডভান্টেজ? এই ইকোনমিতে প্রথম যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে অপটিমাম ইউজ হবে না। 100% কোনোদিনই ইকোনমিক মানে সম্পদের সম্পূর্ণ ব্যবহার হবে না। কোনো একটা দেশে লিমিটেড রিসোর্সেস থাকে, কোনো একটা দেশে কি পৃথিবীতে সমস্ত জায়গাতে কোনো একটা জায়গাতে রিসোর্সের পরিমাণ লিমিটেড, সেই রিসোর্সকে 100% ইউজ করা যাবে না। অতএব আমাদের যে ইকোনমি সেটার গ্রোথ হওয়া বন্ধ, মানে গ্রোথ কম হবে, ক্যাপিটালিস্ট ইকোনমি থেকে গ্রোথ কম হবে। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে কোনো একজন রিচ পিপল, কারোর কাছে প্রচুর টাকা রয়েছে, সে চাইলেও কিন্তু যে এইখানে কোনো অ্যাডভান্টেজ পাবে না। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো তাহলে তাতে লাভ কি? যারা বড়লোক, যার কাছে প্রচুর অর্থ রয়েছে, তার অ্যাডভান্টেজ পেয়ে লাভ কি? অ্যাকচুয়ালি তারাই কিন্তু দেশের ইকোনমিকে বাড়িয়ে নিয়ে চলে। তারাই যদি কোনো সুযোগ না পায় তাহলে কোনো অ্যাকচুয়ালি দেশের ইকোনমি অতটা বেশি বৃদ্ধি পাবে না। এটা প্রবলেম। আমরা যতই বলি যে গরিবদের টাকা দেওয়া হোক, গরিবদের এই দেওয়া হোক, ওই দেওয়া হোক, অ্যাকচুয়ালি যদি গরিবদের শুধু টাকা দেওয়া হয় বা কম দামে জিনিস দেওয়া হয়, কিন্তু তাদেরকে কেপেবল না করা হয় যে তাদেরকে কিভাবে প্রপার চাকরি পাওয়ানো যায়, তাদের স্কিল কিভাবে ডেভেলপ করা যায়, তাহলে কোনোদিনই সেই দেশের উন্নতি হতে পারে না, যেটা এই ইকোনমিতে প্রবলেম। এবার বলবে যে চায়না তাহলে এত উন্নতি কি করে করছে? তার জন্য আলাদা ব্যাপার রয়েছে। এখানে চায়নার যে ডেটা দেখানো হয় সেটা অনেক ক্ষেত্রে প্রবলেম থাকে। আর তাছাড়া চায়নার ব্যাপারটাই সম্পূর্ণভাবে আলাদা। এরকম নয় যে চায়না যেটা দেখায়, যে আমাদের সামনে যে ডেটাটা দেখাচ্ছে সেটা 100% সত্যি, এটা কোনোদিনই হতে পারে না। তবে হ্যাঁ, সেখানে কিছু ব্যাপার রয়েছে, যে কারণে অনেক কিছু ব্যাপার রয়েছে, সেগুলো আমাদের পরে এখনকার আলোচ্য বিষয় নয়। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে স্টেট ইকোনমির ক্ষেত্রে কম্পিটিশন কমে যায়, যার ফলে ইকোনমিক অ্যাক্টিভিটিস ধীরে ধীরে স্লো হয়, বা ইকোনমিক অ্যাক্টিভিটিস ক্যাপিটালিস্ট ইকোনমির মতো অতটা বেশি হয় না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এবার মিক্সড ইকোনমি এমন একটা কনসেপ্ট যেখানে প্রাইভেট যে ইকোনমি, সেখানকার যে ভালো ভালো দিকগুলো রয়েছে সেইগুলোকে মেলানো হলো, খারাপ খারাপ দিকগুলোকে বাদ দিয়ে দেওয়া হলো। পাবলিক ইকোনমি বা স্টেট ইকোনমির যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলোর ভালো ভালো জিনিসগুলোকে নেওয়া হলো, খারাপ খারাপ জিনিসগুলোকে বাদ দেওয়া হলো। দুটো মিক্স করে যেটা হবে, অ্যাকচুয়ালি ভালো জিনিসগুলো পড়ে থাকবে, সেইটাই অ্যাকচুয়ালি কনসেপ্ট হচ্ছে মিক্সড ইকোনমি। যেটা আমাদের ভারতে যে ইকোনমিটা চলে সেটা হচ্ছে স্টেট ইকোনমি। এবার হঠাৎ করে এই জিনিসটা কেন এলো? মিক্সড ইকোনমির কনসেপ্টটা অনেকটা পরে এসছে, যে ক্যাপিটালিস্ট বা সোশ্যালিস্ট ইকোনমি এটা অনেক আগের কনসেপ্ট, কিন্তু মিক্সড ইকোনমি কনসেপ্টটা অপেক্ষাকৃত নতুন। এর কারণ হচ্ছে প্রথমে যখন বিভিন্ন দেশ বিভিন্ন পদ্ধতি নিতে শুরু করলো, অর্থাৎ কোনো দেশ ক্যাপিটালিস্ট নিল, কোনো দেশ সোশ্যালিস্ট নিল, এই দুটোই ছিল, নিয়ে চলছিল। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি প্লাস ইউএসএ তে, মেনলি প্রথমে ইউএসএ তে শুরু হয়, তারপরে ধীরে ধীরে সেই জিনিসটা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ছড়িয়ে পড়ে। সেটা হচ্ছে গ্রেট ডিপ্রেশন। ডিপ্রেশন কি সেই জিনিসটাও আমরা পরে পড়বো, ডিপ্রেশন কি, ইনফ্লেশন কি, এই সমস্ত জিনিসগুলো যখন পড়বো তখন এগুলো দেখবো। 1929 খ্রিস্টাব্দে বিখ্যাত এই ঘটনাটা ঘটে, যেটা হচ্ছে গ্রেট ডিপ্রেশন। অ্যাকচুয়ালি এখানে কি হয়, ডিপ্রেশনের ফলে মানুষের কাজ চলে যায়, প্রায় মানে সমস্ত মানুষের আস্তে আস্তে কাজ চলে যেতে শুরু করে, যার ফলে ইকোনমি পুরোপুরি ভেঙে পড়ে। ক্লিয়ার? এই গ্রেট ডিপ্রেশন 1929 খ্রিস্টাব্দে যখন আসে, তখন অ্যাডাম স্মিথের যে কনসেপ্ট ছিল, আমরা ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে দেখেছিলাম অ্যাডাম স্মিথ কিছু বলেছিলেন, তার যে কথাগুলো ছিল ইনভিজিবল হ্যান্ড বা লেজি ফেয়ার,
এই সমস্ত জিনিসগুলোর উপর একটা বড় সড়ো কোশ্চেন মার্ক এসে যায়। যে তিনি বলেছিলেন যে এই ইনভিজিবল হ্যান্ড বা লেজি স্পেয়ার, যেখানে স্টেট কোনো রকম কন্ট্রোল করবে না, সেরকম যদি হয় তাহলে সেই ইকোনমি উত্তর গ্রোথ করতে থাকবে। কিন্তু এখানে উল্টো জিনিস দেখা যাচ্ছে। 1929 খ্রিস্টাব্দে পুরো আমেরিকা যুক্তরাষ্ট্র প্লাস ইউরোপিয়ান যে বড় বড় কান্ট্রিগুলো যারা এই ক্যাপিটালিস্ট ইকোনমি নিয়েছিল, তারা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে, তারা পুরোপুরি ভেঙে পড়ে যাচ্ছে। এই জিনিসটা দেখার পরই এই কোশ্চেনটা আসতে শুরু করে, আদেও এই প্রাইভেট ইকোনমি বা ক্যাপিটালিস্ট ইকোনমি কি সেফ, আদেও কি এটা সঠিক, সেটা নিয়ে কোশ্চেন আসতে শুরু করে। ইভেন পাবলিক ইকোনমি নিয়েও সবাই স্যাটিসফাই ছিল না। পাবলিক ইকোনমি বা যেটা কমিউনিস্ট যে চিন্তা, এই ভাবনাটা, মানে যেটা আমাদের পাবলিক যে চিন্তা ভাবনাটা, সেটা শুনতে যতটা ভালো মনে হচ্ছে, প্র্যাকটিক্যালি সেটা কোনোদিনই সম্ভব নয়। কোনোদিন সেটা সম্ভব নয় প্র্যাকটিক্যালি। মানে যেটা পাবলিক ইকোনমি, তার একটা সব থেকে বড় কনসেপ্ট, আমরা এই পুরোপুরি ওভারঅল ভেতরে যাচ্ছি না, কারণ আমরা ইকোনমিক্স এর উপরে অতটা, মানে আমাদের অতটা ডিপে কোশ্চেন আসবে না, কিন্তু তোমাদের কিছু কিছু জিনিস বোঝাতে চাচ্ছি যাতে তোমাদের এই সাবজেক্টটা ক্লিয়ার হয়। যেহেতু আমার এখানে মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করা। পাবলিক ইকোনমি বা যে কমিউনিস্ট যে কার্ল মার্কসের যে চিন্তা সেখানে ছিল, সেখানে বলা হয়েছে প্রত্যেকটা মানুষের এক্স্যাক্টলি সেম ইনকাম হওয়া উচিত। ওকে, অর্থাৎ যদি আমাদের দেশ দিয়ে ভাবি, অনিল আম্বানির যা টাকা রয়েছে আমারও তাই টাকা থাকা উচিত, আবার রতন টাটারও তাই টাকা থাকা উচিত, শাহরুখ খানেরও তাই টাকা থাকা উচিত। অর্থাৎ সকলের সম্পদ সমান হবে, কারোর বেশি হবে না, কারোর কম হবে না। এই যে কনসেপ্টটা শুনে খুব ভালো লাগছে, আরে ভাই এটা তো দারুণ ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনোদিনই সম্ভব নয়। যদি এটা কোনোদিন সম্ভব, মানে কোনোদিন এটা করা হয়, অনিল আম্বানি তার টাকার যতটা রেখে বাকিটা সমস্ত সমানভাবে ভাগ করে দিল, শাহরুখ খান তার সমস্ত টাকা ভাগ করে দিল, তার ফলে যেটা হবে, ইকোনমি মুখ থুবড়ে পড়বে। কারণ এই সমস্ত লোকগুলো, অনিল আম্বানি হোক, রতন টাটা হোক, বা শাহরুখ খান হোক, বা বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যারা এই সমস্ত কাজে যুক্ত, তারা টাকা, তাদের কাছে বেশি টাকা আছে বলেই তারা সেই টাকাটা মার্কেটে ঢালতে পারছে। মার্কেটে ঢালছে বলে 10 জন লোক কাজ করতে পারছে। একটা রিলায়েন্স কোম্পানিতে হাজার হাজার লাখ লাখ লোক কাজ করে, টাটা কোম্পানিতে হাজার হাজার লোক কাজ করে, বা শাহরুখ খানের যে রেড চিলিজ রয়েছে তাতে হাজার হাজার লোক কাজ করে। এবার টাকাটা যদি সমানভাবে ভাগ করা হয়, টোটাল আমরা কি করলাম, সরকার ঠিক করলো ভারতে যতজন লোক আছে তাদের হাতে যত টাকা রয়েছে, অর্থাৎ ভারতের যত টাকা রয়েছে তার অ্যাড করা হলো, সেটা ডিভাইডেড বাই যত জনসংখ্যা সেটা দিয়ে ভাগ করা হলো, দিয়ে সবার হাতে সমান টাকা দিয়ে দেওয়া হলো। দেখা যাবে কারোর কাছেই সমান ঠিকঠাক করে টাকা নেই, এবং যেহেতু এই অনিল আম্বানি বা রতন টাটা বা শাহরুখ খান এদের হাত থেকে টাকাটা কমে গেল, তারা আর টাকা ঢালতে পারবে না, তারা আর ব্যবসায় টাকা ঢালতে পারবে না। অতএব যে লোকগুলো এদের আন্ডারে কাজ করছিল তাদের কাজও বন্ধ হয়ে যাবে। কাজ যদি বন্ধ হয়ে যায়, ইকোনমি ধ্বংস হয়ে যাবে, সেখানে কিছু থাকবে না করার মতো। তো মিক্সড এই সোশ্যালিস্ট ইকোনমি যতটা কনসেপ্টটা শুনতে ভালো লাগবে বা থিওরিটিক্যালি যেটা যতটা ভালো, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি করা কোনোদিনই সম্ভব নয়। ক্লিয়ার? এই জিনিসটা অনেক দেশ বুঝতে পারে, ইভেন সব দেশেই তাই। মানে যারা সোশ্যালিস্ট ইকোনমি ফলো করে এখন, চায়না, রাশিয়া, যারাই হোক, সেখানেও এই প্রবলেমটা রয়েছে। এবার যখনই এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে, এর থেকে মুক্তির উপায় কি? দুটো ইকোনমিরই কিছু অ্যাডভান্টেজ রয়েছে, ভালো দিক রয়েছে, আমরা দেখলাম যে অনেকগুলো ভালো ভালো দিক রয়েছে, সেই ভালো দিকগুলোকে একত্রিত করে দাও, দিয়ে একটা নতুন ইকোনমির কনসেপ্ট চলে আসছে, সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। এবার এই কনসেপ্টটা যিনি দিচ্ছেন তার নাম হচ্ছে কেইনস। এই নামটা মনে রাখো, জন মেনার্ড কেইনস। এত কিছু মনে রাখতে হবে না, কেইনস নামই আসবে পরীক্ষায়, কেইনস। ইনি এটা করেন, ইনিও একটা গ্রন্থ রচনা করেন, এবং এই গ্রন্থের মাধ্যমে তিনি এই ক্যাপিটালিস্ট যে ইকোনমি বা এটার উপরে একটা প্রশ্ন চিহ্ন তোলেন। সেই বইটার নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VVI, সেটা হচ্ছে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। এটা অবশ্যই মনে রাখতে হবে, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। এই বইটার মাধ্যমে তিনি প্রথমবার এই জিনিসটার উপর প্রশ্ন তোলেন। কোন জিনিসটার উপরে? লেজিস্ফিয়ারের উপর। লেজিস্ফিয়ার মানে বুঝতে পারছো, যেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি বা ক্যাপিটালিস্ট। এই নামটা, এই টার্মটা তোমাদের মনে রাখতে হবে, এটা একটা টার্ম, ঠিক আছে? লেজিস্ফিয়ার, ক্যাপিটালিস্ট ইকোনমির উপর তিনি প্রশ্ন তোলেন, ঠিক আছে? তিনি প্রশ্ন তুলে বলেন যে ক্যাপিটালিস্ট ইকোনমি অনেক ভালো দিক রয়েছে, কিন্তু তাতে গরিবদের কি হবে? কোনো একটা দেশ তো এরকম হতে পারে না যে 100% সেখানে প্রত্যেকটা মানুষের হাতে প্রচুর টাকা রয়েছে, এটা সম্ভবই নয়। গরিব মানুষ থাকবেই, তাদের কি হবে? তাদের কি হবে? এই কোশ্চেনটাই প্রথমবার জন মেনার্ড কেইনস ইনি তোলেন তার এই গ্রন্থটার মাধ্যমে, এবং এইখান থেকে ধীরে ধীরে এই কনসেপ্টটা বেরোতে থাকে যে এমন কিছু একটা রাস্তা খুঁজতে হবে যার মাধ্যমে আমরা দুটো দিকই রাখতে পারবো। ইভেন অনেক ইকোনমি এ সম্পর্কেও প্রশ্ন তোলেন, সোশ্যালিস্ট ইকোনমি সম্পর্কেও প্রশ্ন তোলেন, দিয়ে ফাইনালি এইখান থেকেই
একটা এরকম কনসেপ্ট আসতে শুরু করে। কেন্স বলছেন যে সব ঠিক আছে, মার্কেটের ওপর তো নির্ভর করা উচিত অবশ্যই, তাহলে অপটিমাম ইউজ হবে, কিন্তু ইকোনমিতে গভর্নমেন্টেরও একটা ভূমিকা থাকা উচিত, গভর্নমেন্টও একটা কন্ট্রোল করবে, যার ফলে কি হবে কোনো মানুষেরই ক্ষতি হবে না, না গরিব মানুষটার খুব ক্ষতি হবে, না যে বড় লোক তারও খুব ক্ষতি হবে। বড় লোক মানুষ মানে যেটা স্টেট ইকোনমির ক্ষেত্রে কারোর কাছে যদি প্রচুর টাকা থাকে তার অ্যাকচুয়ালি কিছু করার নেই, টাকা থাকলেও সে একজন সাধারণ মানুষের মতোই, একজন সমান মানুষের মতোই, কারণ তার কিছু করার নেই। এখানে রাষ্ট্র ঠিক করবে, রাষ্ট্র যা ঠিক করে দেবে তাই হবে। কিন্তু কেন্স বলেন যে গভর্নমেন্টের একটা ইন্টারভেনশন থাকা প্রয়োজন, এবং সেই হিসাবে এইখান থেকেই নতুন এই কনসেপ্টটা উঠে আসে, যেটা হচ্ছে মিক্সড ইকোনমি। এবার এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ, এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ, মার্কেট ইকোনমি, অর্থাৎ মার্কেট ইকোনমি বলতে বোঝানো হচ্ছে যেটা ক্যাপিটালিস্ট ইকোনমি, ধনতান্ত্রিক ইকোনমির এদিকটাকে, এইখানে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে ধনতান্ত্রিক ইকোনমির। কমান্ড ইকোনমি অ্যাকচুয়ালি হচ্ছে স্টেট ইকোনমি, ঠিক আছে, স্টেট ইকোনমির যে পয়েন্টগুলো সেখানে রাখা হয়েছে, এবং মাঝখানে যে জিনিসটা দেখছো মাঝখানে হচ্ছে মিক্সড ইকোনমি, অর্থাৎ এই দুটোকে মিক্সড করে দিয়ে যেটা করা হয়েছে সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। মার্কেট ইকোনমির ক্ষেত্রে কি বলা হচ্ছে, ওন বাই প্রাইভেট সেক্টর, হ্যাঁ এখানে সমস্ত কিছু প্রাইভেট সেক্টর, প্রাইভেট যারা ওনার তাদেরই প্রাধান্য রয়েছে। ফ্রিডম টু স্টার্ট বিজনেস, হ্যাঁ যে কেউ বিজনেস শুরু করতে পারে, যার কাছে অর্থ আছে সেই তো শুরু করতে পারে, এখানে স্টেট দেখবে না যে কে বিজনেস করছে, কি বিজনেস করছে, এরকম কিছু দেখবে না। সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর সমস্ত কিছু নির্ভর করে, অর্থাৎ যতটা মার্কেটে ডিমান্ড ততটাই সাপ্লাই হবে, যত ডিমান্ড কমে গেলে সাপ্লাই কমে যাবে, এই জিনিসটা পুরোপুরি মার্কেটের উপর নির্ভর করছে। এবার স্টেট ইকোনমির ক্ষেত্রে ঠিক এর উল্টোগুলো, ওন বাই গভর্নমেন্ট, এখানে ছিল প্রাইভেট সেক্টর, এখানে হচ্ছে গভর্নমেন্টের হাতে সমস্ত কিছু। গভর্নমেন্ট রেগুলেশন, অর্থাৎ এখানে কে বিজনেস শুরু করবে বা করবে না, কি বিজনেস শুরু করবে সমস্ত কিছু গভর্নমেন্ট ঠিক করবে। গভর্নমেন্ট যদি দেখে যে কোনো একটা বিজনেসে মানে অনেকজন রয়েছে, প্লেয়ার রয়েছে, তাহলে গভর্নমেন্ট বলবে যে এই বিজনেস আর খুলতে দেওয়া যাবে না, গভর্নমেন্টের ইচ্ছে, সেটা গভর্নমেন্ট ঠিক করবে, অর্থাৎ ইকোনমিতে গভর্নমেন্টেরই প্রাধান্য রয়েছে। আর এখানে প্রাইস কন্ট্রোল হয়, এখানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এখানে হয় প্রাইস কন্ট্রোল, অর্থাৎ এখানে যেটা হয় মার্কেট ইকোনমির ক্ষেত্রে, এখানে যদি ডিমান্ড প্রচন্ড বাড়তে থাকে অটোমেটিক্যালি জিনিসের দাম অটোমেটিক্যালি বাড়তে থাকবে, অর্থাৎ কোনো একটা জিনিস এখন 100 টাকা রয়েছে, সেটা ডিমান্ড যদি খুব বেশি হয় তাহলে সেটা বেড়ে 200 টাকা হয়ে যাবে, সেটা বেড়ে 300 টাকা হয়ে যাবে। কিন্তু এইখানে রয়েছে প্রাইস কন্ট্রোল, অর্থাৎ কোনো একটা জিনিসের দাম যদি বলে দেওয়া হয় যে 100 টাকাই থাকবে, তো সেটাকে 100 টাকাতেই রাখতে হবে। তাহলে কোনো কোম্পানি যদি দেখে যে 100 টাকায় তৈরি করে আমার লাভ হচ্ছে না, সে বন্ধ করে দিতে পারে তার প্রোডাকশন, সে তৈরি করবে না, কিন্তু সে 100 টাকার বেশি সে নিতে পারবে না, কারণ স্টেট বলে দিচ্ছে 100 টাকায় তাকে রাখতে হবে প্রাইস। এটা হচ্ছে প্রাইস কন্ট্রোল। আর এই দুটোকে মিলিয়ে এমন একটা জিনিস তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে মিক্সড ইকোনমি সিস্টেম। তো এই হচ্ছে আজকের কনসেপ্ট। যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করো, যদি তোমরা কিছু না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করো কোন জায়গাটা বুঝতে পারছো না, বা তোমরা আমাকে মেসেজ করে বলতে পারো যে কোনটা তোমরা বুঝতে পারলে না, কারণ আমি নেক্সট ভিডিও যেটা দেবো সেইখানে আমি বুঝিয়ে দেবো এই ব্যাপারগুলো, বা আমি চেষ্টা করবো পরে একটা ডাউট ক্লিয়ার ক্লাস রাখার সবার জন্য, টোটাল সবার যার যা প্রবলেম থাকবে সেখানে দেবে, সেখানে আমরা সেই ডাউটগুলো ক্লিয়ার করবো। ওকে, তো যদি প্রবলেম থাকে এখানে আমাকে কমেন্ট করতে পারো। তো এই ভিডিওটা এই অবধি থাকছে, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।